নমস্কার। আজ ৭ সেপ্টেম্বর, ভাদ্র মাস। এরকম এক ভাদ্র মাসের ২১ তারিখে ৭৮ বছর আগে জন্মেছিলেন আমাদের এক অতি প্রিয় লেখক, কবি এবং মানুষ। তাকে সারাক্ষণ আমরা নানানভাবে অবলম্বন করি নিজেদের জীবনটাকে আরও একটু সুন্দর করার জন্য। আজ ৭ তারিখে তার সঙ্গে কলকাতা টিভি একটু সামান্য আড্ডায় বসতে চায়। আমার সামনে আপনাদের সবার প্রিয়, সবার পরিচিত এবং একেবারে নির্ভুলভাবে ভালো মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ শঙ্কর, এই তো আবার দেখা হলো অনেকদিন পর। ভালো আছি তো? খুব ভালো, আপনাকে দেখে আরো ভালো লাগছে। একটা কথা অন্নদা শঙ্কর আমাকে একবার বলেছিলেন, ওনার খুব একেবারে শেষ দিকের বয়সে ওনার জন্মদিনে দেখা করতে গিয়ে বললেন, হ্যাঁ বয়স বাড়ছে তবে জীবন ঠিক কমছে না। আপনার কি সেটা মনে হয়? না, আমার হয়েছে কি জানো তো, ওই জন্মদিনের উপলক্ষটা আমার খুব একটা অস্বস্তির কারণ হয়, কেন ওই দিন যেন মনে করিয়ে দেওয়া হয় যে বয়সটা বেড়ে গেল, বয়সটা কিন্তু বেড়ে জীবন গেল। তো কমছে না। জীবন এখনো কমেনি বটে, কিন্তু আমি ৭৫ বছর বয়স পর্যন্ত আমি নিজের বয়সটা খেয়ালই করিনি। তো হঠাৎ ৭৫ বছর বয়সে সবাই মিলে একটু চেঁচামেচি করার পর বললে, আরে এত হয়ে গেল নাকি? এখন দেখছি বেশ বয়স হয়েছে, বয়সটা খেয়াল করছি না তা নয়। এখন তো রবীন্দ্রনাথকে ছুঁই ছুঁই। রবীন্দ্রনাথকে শুনে হ্যাঁ কয়েক বছর বাকি আছে। আমি প্রেমেন্দ্র মিত্রকে বলেছিলাম জানো তো, যে আপনি তো রবীন্দ্রনাথের থেকে বড়। বলে কি বললে? এখন কেন? রবীন্দ্রনাথ ৮০-৮১ বছর, আপনি ৮৪ বছর। তাহলে আপনাকে এই বয়সের সম্পর্কে আপনারই একটা প্রিয় কোটেশন বলি। শেক্সপিয়ার থেকে আপনি অনেকদিন আগে ১৯৯৭ সালে একটা সাক্ষাৎকারে আমায় বলেছিলেন, পরে এই নামটুকুর অংশ বিশেষ ভাঙিয়ে আপনি একটা আত্মজীবনীও লিখেছেন, অর্ধেক জীবন। সেই কথাটা হলো, থ্রো অ্যাওয়ে দ্য ওয়ার্ডস আর পার্ট অফ ইট অ্যান্ড লিভ পিওরার উইথ দ্য আদার হাফ। এটা খুব কষ্টের না, করা খুব মুশকিল না? খুব কষ্টের। তবে আমি চেষ্টা করি, কি দেখবে আমার যে আত্মজীবনী বা স্মৃতির কথা, আমি সেখানে ওই তিক্ততা বাদ দিয়ে দিয়েছি। বা যেখানে আমার বা যাদের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা শেষ পর্যন্ত ভালো থাকেনি, সেসব কথা আমি লিখিনি। ভালো যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, জীবনে যেসব মুহূর্তগুলো ভালো, সেইগুলোই লিখেছি। সেই জন্য ওইখানে ওইটুকু আমি ওয়ার্সার পার্টটা বাদ দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা ডিসিপ্লিন না জীবনে, এই ওয়ার্সার পার্ট বাদ দিয়ে পিওরার লাইফটাকে ধরে রাখা। হ্যাঁ, আমি দেখেছি কি জানো তো, তুমি যদি কারোর উপরে কেউ তোমার নিন্দা করো, সে তো হবেই। সে যদি মনের মধ্যে গজর গজর করো, ভেরি করো, তোমারই ক্ষতি। কারোর উপর রাগ পুষে রাখলে, যার উপর রাগ পুষছে তার থেকে বেশি তোমার হচ্ছে, কারণ তোমার ভেতরে এটা ক্ষয়ে যাচ্ছে। আপনার নিজের উপর রাগ হয় কখনো? আমার নিজের উপর রাগ হয়, নিজের অপদার্থতা, নিজের ব্যর্থতা, এইসব আমি সমালোচনা করি। অন্য কেউ যদি করে, ভুলভাবে করলে একটু ক্ষুণ্ণ হই, ভালোভাবে করলে ঠিকই আছে। তবে ওইটা রবীন্দ্রনাথের কাছ থেকেই শিখেছি, যে প্রতিক্রিয়া জানাতে নিয়ে। আমি একটু আগে ওই দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে লেখা লিখছিলাম। তাতে ওদের দুজনের তো সম্পর্ক একদম বিষিয়ে যায় সেই জীবনে। কিন্তু রবীন্দ্রনাথের কি সংযম, কিছুতেই প্রকাশ্যে দ্বিজেন্দ্রলাল সম্পর্কে কিচ্ছু লেখেননি। যখন যা লিখেছেন ভালোই লিখেছেন। এবং আরো অনেকের সম্পর্কে, কারণ ব্যথা তো অনেকের কাছ থেকে পেয়েছেন। ব্যথা খুবই পেতেন, কারণ উনি বলেছেন যে কণ্টক যতই ক্ষুদ্র হোক, তাহার বিদ্ধ করিবার ক্ষমতা আছে। তারপর তো শেষ দিকে রানী মহালনোবিশকে বলছেন যে আমি সকালবেলায় উঠি খুব ভোরে, আর দেখি আমি নিজে রবীন্দ্রনাথ যাকে বলো তোমরা, তাকে দূরে বসিয়ে রাখি। ওই লোকটার ক্ষোভ আছে, রাগ আছে, আমি ওর থেকে আলাদা। তো এবারে আপনার আরও অন্য সব নিজের কথায় আসি। যেমন এখন কি নিয়ে ভাবেন আপনি? মূলত উপন্যাস, গল্প, কবিতার কথা বাদ দিয়ে বলছি, কি নিয়ে আপনি খোলার সময় ভাবেন বা ভাবতে ভালোবাসেন? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এটাই তো প্রধান চিন্তা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আর ইদানিং আমি ওই খুন, জখম, হিংসা, এগুলো সহ্য করতে পারি না। খবরের কাগজে তো পড়তেই হয় রোজ।
খুব কষ্ট হয়। আচ্ছা, আপনি এরকম অ্যান্টি ভায়োলেন্ট তো ছেলেবেলা থেকেই মনে হয় না? কারণ আপনি তো না, একটু যৌবন বয়সে ছিলাম, একটু উন্মাদনা তখন ছিল, একটু পাগলামি ছিল, মারামারিও করেছি অনেক। কিন্তু পরে এখন আমি কাউকে একটা চড় মারবো এটা ভাবতেই পারি না, এটা আমি এখন কিছুতেই ভাবতে পারি না, কিন্তু অল্প বয়সে মেরেছি। না, সেটা ঠিক ভায়োলেন্স বলবো না, আমি বলছি যে সন্ত্রাস বা কোনো রকম কোনো সংঘর্ষে আপনি তো কখনোই বিশ্বাস করতেন না সে অর্থে। এবার আপনার সাহিত্যের একটু ছোঁয়াতে আসি, সেটা হলো আপনি খুব খারাপ লোক আঁকতে পারেননি। খারাপ মেয়ে তো একেবারেই না, একেবারেই সেটা আমাকে অনেক কয়েকটা মেয়ে বলেছে। হ্যাঁ, তা আমি তো বলেছি কি করব, খারাপ মেয়ে তো দেখিনি। না, এটা কি ক্ষমা ঘেন্না করে নাকি? না, ক্ষমা ঘেন্না করে না, সত্যি আমার মনে আসে না। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমার ঠিক কোনো উপন্যাসই সত্যি একেবারে ভিলেন বলে ওগুলো আমি ঠিক আনতে পারি না। কেন আপনি এটা কারণটা কি? ভিলেন তো একটা ফর্মুলার মধ্যে আসে না, তোমার একটা আদর্শবাদী সৎ লোক, তার বিরুদ্ধে একটা ভিলেন হবে, সংঘর্ষ হবে, এই সমস্ত। কিন্তু আমি ওদের আর বিশ্বাসও করি না। আর দ্বিতীয় কথা, মনে হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে ওই তিক্ততার অংশগুলো বাদ দিলেই তো হয়, বাদ দিয়ে আপনার প্রিয় লেখক আপনি বলেছেন, এবং আমার মনে হয় সারা জীবনই সেটাই বলবেন, ডস্টয়েভস্কি, কাফকা আর বোডলেয়ার। তো ডস্টয়েভস্কির মধ্যে তো অনেক, এবং শেক্সপিয়ারও বটে, মাঝে মাঝে তো শেক্সপিয়ার পড়ি এখনো। তো ডস্টয়েভস্কির মধ্যে তো অনেক এই খারাপ ভালো মিশিয়ে নানা রকম চরিত্র আছে, এবং উগ্র খারাপ চরিত্রও আছে, যে খারাপ কাজ করে বসে, কিন্তু সাধারণত মানে যাকে সবসময় খারাপ বলা যাবে না বা বলা উচিতও নয়। আসলে আমি যার ভক্ত তার সব কিছুতে আমি বিশ্বাস করতে, তার তো কোনো মানে নেই। যেমন ধরো বাংলা সাহিত্যে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, কিন্তু আমি কি মানিক বন্দ্যোপাধ্যায় লেখার চেষ্টা করবো? কোনোদিনই চেষ্টা করবো না। তার জীবন দর্শনটাও আমি মানি না, তার লেখা ভক্ত। তেমনি ডস্টয়েভস্কি বা কাফকা, এদের লেখারই আমি ভক্ত। বুঝতে পারছি, আঙ্গিক, তাদের বলার ধরন এবং চিন্তার ভাবনা। আপনার কবিতা এখন কি ঘন ঘন আসে নাকি কষ্ট করে আনতে হয়? কবিতা আসে, এখনো কবিতা আসে। আমি তো সাধারণত দিনের বেলা তো আমাকে উপন্যাস, গল্প, গদ্যগুলো লিখতে হয়, আর রাত্রির বেলা একদিন হঠাৎ একটা কবিতার লাইন যখন আসে তখন লিখতে বসে যাই। না, কবিতা আমাকে ছেড়ে যায়নি, এখনো লিখতে ইচ্ছে করে, বা হঠাৎ উঠে একটা লাইন লিখে ফেলি, এগুলো হয় এখন। কিন্তু আপনার একটা অদ্ভুত রসালো মধুর গদ্য আছে, যেটা আমার এক এক সময় মনে হয় আপনার অ্যান এক্সটেনশন অফ ইয়োর সেলফ। যে মানে আপনি যেভাবে কথা বলেন, যেভাবে সাধারণত আলোচনা করেন বা লোকের সঙ্গে মেলামেশার সময় যে ভাষা ব্যবহার করেন, সেটাই যেন ওখানে বহতা থাকে। এইটা কি যার জন্য আপনি অনেক সময় বলেছেন, আমাকেও বলেছেন যে এগুলো আমার চর্চা করে না, এমনি আসে, যার জন্য এটা নাকি বদলায়নি, এই 50 বছরের লেখালেখি তো বদলায়নি। না, আমি সাধারণত ওই যারা খুব দুর্বোধ্য লেখে, আমি তাদের দলে নই। আমি আমার কোনো লেখাই খুব একটা দুর্বোধ্য করতে পারি না, কারণ কবিতাও অনেকটা সহজবোধ্য। তবে যারা একেবারে কবিতা পড়ে না তারা তো কোনো কবিতাই বোঝে না, কিন্তু সহজবোধ্য। আমার ওইটাই কথা, যে আমি নিজে যেটা বুঝি, আমি অনেক সময় লেখার আগে সেটা উচ্চারণ করি লাইনটা, কিরকম শুনতে লাগে, তারপর লিখি। কাজেই হয়তো একটা সহজ ভাব এসে যায়। আপনার মধ্যে একটা খুব সুন্দর নিজেকে ভালোবাসা এবং শাসন করা দুটোই আছে, এটা কি সত্যি? নিজেকে শাসন তো করি অবশ্যই, তাই মাঝে মাঝে হয়তো কিছু কিছু ভুল হয়ে যায়, মাঝে মাঝে হয়তো নিজেকে আবার প্রশ্রয় দিয়ে ফেলি খানিকটা, কিন্তু চেষ্টা করি নিজেকে শাসন। না, নিজেকে ভালোবাসেন খুব? না, নিজেকে ভালোবাসি কিনা সেটা জানি না। নিজেকে কি মনে হয়, ধরুন সকালবেলা যদি নিজেকে সামনে বসিয়ে দেখেন, কি মনে হবে? ভালো লোক? সেটা মাঝে মাঝে একটা বিস্ময় বোধ আসে, ছেলেবেলার কথা মনে পড়ে যায়। ওরে বাবা রে, একটা বেকার ছেলে এই অফিসে সে অফিসে ঘুরছে চাকরির জন্যে, কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে হেঁটে হেঁটে শ্যামবাজার ফিরছি, পকেটে বাস ভাড়া নেই, সেইখান থেকে কত দূর চলে এসেছি, হ্যাঁ কি করে এলাম, এই একটা বিষয় এখনো আছে। এটা হয় না? আচ্ছা, এই যে আপনি শাসন করেন নিজেকে, হ্যাঁ, সাধারণত শাসনের অঞ্চলগুলো কি, যেখানে আপনার মনে হয় নিজেকে শাসন করা দরকার হয়? যেমন ধরো আগে খুব ড্রিঙ্ক করতাম, প্রচুর ড্রিঙ্ক করতাম, হই হুল্লোড় করতাম। এখন ড্রিঙ্কটা নিজেকে ইচ্ছে করে কমিয়েছি, এটা কেউ আমাকে বারণ করে, বাধা দেয়নি।
আমার স্ত্রীও লিবারাল, খুব একটা বারণ করে না, মাঝে মাঝে একটু 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 বলে যে কী করছো, বেশি করছো, এরকম বলে। কিন্তু আমি নিজেকেই করে কমিয়ে নিয়েছি। সিগারেটটা এখনো কমাতে পারিনি, তবে মনে হয় রোজই যে এইটাকে আমার ছাড়া উচিত, মনে হয়। হ্যাঁ, এইভাবে শাসন করি নিজেকে। লেখক সুনীলকে শাসন করেন? লেখা তো ওই একটা মাত্র যে শেষ কথা হচ্ছে লেখার অতৃপ্তি, যা তুমি লিখতে চাও শেষ পর্যন্ত লেখা হয় না, কাজেই অনেক সময় কাটাকুটি হয়। আপনি নিজেকে একবার নিজের এই অতৃপ্তির কথা বলতে গিয়ে বলেছিলেন যে একটা ওই আলোক লাইট হাউস রয়েছে, যেন সেই পর্যন্ত আমরা পৌঁছবার চেষ্টা করছি, কিছুতেই পৌঁছতে পারছি না, এরকম মনে হয়। কাজে সত্যি যদি একটু খুঁড়ে বার করে বলতে হয়, আপনার এখন এমন একটা লেখা কি আছে মানে মাথার মধ্যে, যেটা আপনি লিখে ফেলতে পারলে মনে হবে না ইটস ডান? একটা লেখা সবসময় হয় কি, একটা লেখা শেষ করলে আরেকটা লেখা মাথায় ঘুরে। হ্যাঁ, আমি গত বছর থেকে একটা লেখা মাথায় আমার ঘুরছে, আমি লিখতে বসতে পারছি না, কারণ সেটার জন্য যথেষ্ট সময় দরকার। যে রামায়ণের একটা অংশ নিয়ে নতুন একটা ব্যাখ্যা। আচ্ছা, আপনি বলেছিলেন রামায়ণ মহাভারত আমার খুব প্রিয়, রামায়ণের একটা ব্যাখ্যা তাতে পড়লে অনেক খুবই চটে যাবে। আমি যদি বলি যে কুশরা রাবণের ছেলে, তাহলে তো অনেকে চটে যাবে, কিন্তু আমি দেখছি যে আছে, লেখা প্রমাণ এরম একটা আছে। একটা প্রমাণ আমি দিচ্ছি তোমাকে, লেখার আগে এরম বলা উচিত না, তো বলছি। রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে গেল, এখন একটা সমর্থ পুরুষ একটা সমর্থ মেয়েকে একেবারে শরীরের সঙ্গে জড়িয়ে অনেকক্ষণ ধরে নিয়ে গেল, একটা শারীরিক উষ্ণতা তো হবেই, আমরা জানি। প্রথম রাত্রে কিন্তু রাবণ সীতাকে অশোক বনে রাখেননি, মূল রামায়ণেই আছে, প্রথম রাত্রে রাবণ সীতাকে অন্তঃপুরে নিয়ে গেছিলেন, বলেছেন কেউ এখানে আসবে না। অন্তঃপুরে দুজন, ওই অতক্ষণ ধরে দুজনে আলিঙ্গনাবদ্ধ হয়ে আসার পর অন্তঃপুরে দুজন, সেখানে স্বাভাবিকভাবে মনে হয় যে একটা কিছু ঘটতে পারে। সেখানে আছে যেটা, যে সীতা একটা ঘাস নাকি রেখে দিয়ে বলেছিল তুমি এটা ডিঙোবে না, এদিকে আসবে না, এটা ডিঙিয়েছিল কিনা আমরা কি করে জানবো। আর এই রামেদের বংশে একটা অদ্ভুত আছে, অভিশাপ আছে। দশরথের 350 বউ, 350 বউয়ের তার একটাও সন্তান হলো না। যে সন্তান হলো, তোর ঋষ্যশৃঙ্গ মুনি এসে তপস্যা করলেন, সেগুলো পায়েস খেলে যে ছেলে মেয়ে হয় না, তো আমরা সবাই জানি। ক্ষেত্রজ পুত্র বলতে ওটা কিছু একটা হয়েছিল ওখানে। রামেরও কি তাই? রাম তো 14 বছর বনবাস করলেন, ছেলে মেয়ে কিছু হলো না তো। রামেরও কি দশরথের মতো না ব্যাপার ছিল? রাম কি ওই জন্যেই আর বিয়ে করলেন না, না সীতার প্রতি তীব্র ভালোবাসায় বিয়ে করলেন? আগেকার দিনে তো 2-4টে বউ থাকলেও ভালোবাসা কম বলে কিছু মনে হতো না, কারণ মহাভারতে দ্রৌপদী ছিল, 5টা স্বামী, তাদের প্রত্যেকেরই অন্যান্য আরো বউ ছিল, আমি সবাই জানি। কাজে এই সমস্ত প্রশ্ন তুলে যদি লেখা, অনেকে তো রেগে যাবে, কিন্তু মনের মধ্যে আমার এটা ঘুরছে, আর পড়াশোনা করছি অনেক, ভালো সময় না পেলে সত্যি সত্যি তথ্যভিত্তিক না করে এইসব জিনিস লেখা উচিত না।